সকালবেলাটায় মনে হয় একদম বিছানা ছাড়তে ইচ্ছেই করে না। জানো তো কটা দিন ধরে এমন হচ্ছে, সকালবেলা যেহেতু উঠছি আর মনে হয় রাত্রিবেলায় 9টা সাড়ে 9টা বাজতে পারে না, এত ঘুম পেয়ে যায়। শুয়ে পড়েছিলাম কালকে 9টা সাড়ে 9টার মধ্যে, দেখো ঘুমিয়ে ঠান্ডায় পুরো চোখ মুখ ফুলে গেছে আমার। বাজে এখন 6টা 15। বা এই যে ঘরের সামনে পর্দাটা দিয়ে একটু তো ঘরটা গরম হয়, সকালবেলা উঠেই মেয়ের আর আমার দুজনেরই গরম জল করে খেয়ে নিলাম। এইবার চলে যাব এক্সারসাইজ করতে। আজ এক্সারসাইজ করে এসেই দেখি তোমাদের দাদাভাই নিচের বিছানাটা তুলে দিয়েছে। বাজে এখন 8টা 15, আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। অন্যদিন 8টা পৌনে 8টার মধ্যে শেষ হয়ে যায়, আজকে একটু দেরি হয়েছে। বাজে এখন এই 8টা 15 মতো, না বাজে এখন 8:30 মতো। এসছি ঘরে আমি 8টা 15 মতো, এসে একটুখানি জল খেলাম। আর এই যে তোমাদের দাদাভাই নিচের বিছানা তুলে দিয়েছে, আর এখানে বালিশ টালিশগুলো রেখেছে, এগুলো আমি পরে রোদ্দুরে দেবো বলে। আর এখানে এখন জানলা টানলাগুলো খুলছি না, কারণ বাইরে চলছে খুব হাওয়া। আর আজ তো কাজকর্ম আমি একটু তাড়াতাড়ি করব। আজকে আমরা যাব একটুখানি ঘুরতে। আগের দিন ওই যে তোমাদের বললাম না গতকাল যে ঘুরতে গেছিলাম বলে ঠিক করে ভিডিও দিতে পারি নাই। এই দেখো আমি তো করতে চলে গেছিলাম এক্সারসাইজ, কিন্তু মেয়ের ঠান্ডা লেগে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, ওই কারণে ও যায়নি। এই দেখো শুয়ে আছে। তো 8টা সাড়ে 8টা বাজে, ওদের দুজনকেই বলছি এখন ওঠ তাড়াতাড়ি, আমি এদিকে জানলাটা খুলে দেবো। এখন জানলাটা খুলে দিলেই বিছানায় রোদ পড়বে। আর এই দেখো, দেখেছো গুলু রানী, গুলু আর আমি একটা কম্বল গায়ে দিই, আর মনা একা একটা কম্বলে শোয়। গুলুকে বলছি তাড়াতাড়ি ওঠ, এক্ষুনি তো আমাকে সব কাজকর্ম করতে হবে, কারণ যেতে হবে, আবার রেডি হতে হবে, সমস্ত ঘরের কাজকর্ম করে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আর আজ হচ্ছে শনিবার, আজ ছিল আমার শ্বশুরবাড়ির দিক থেকে সেখানেও গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। আর আজ আমাদের জেঠুদের বাড়িতেও পুজো ছিল, কিন্তু সেইভাবে তো পুজো হচ্ছে না। তোমাদের তো বলেইছি জেঠির হসপিটাল থেকে ছুটি দিয়েছে, কিন্তু পুজোটা প্রতিবারের মতো হচ্ছে না। হ্যাঁ, তবে বলবে যে দিদিভাই প্রতিবারের মতো হচ্ছে না বলে যে তুমি যাওনি, না আমি তো যাবই। সেটা বিকেলবেলায় গেছিলাম, কারণ আমি উপোস করতে পারবো না বলে। তো সেই কারণেই বিকেলবেলা যাব বলেই ঠিক করেছিলাম যে ও নৈহাটি থেকে ঘুরে এসে তারপরে যাব। আজ হচ্ছে আমার মামা শ্বশুরের, ওরা নতুন মামা শ্বশুররা নতুন বাড়ি কিনেছে, ওই বাড়ির গৃহপ্রবেশ আছে, সেখানেই আমাদের নেমন্তন্ন আছে। তোমাদের দাদাভাইয়েরও খুব যাওয়ার ইচ্ছে ছিল, তবে ওই যে বলেন এতদিন বাড়িতে বসা ছিল, হঠাৎ করে কালকে রাত্রিবেলায় কাজের খবর এসছে। আর তোমাদের দাদাভাই বলি না, কাজ থাকলে ওর ঘোরা ঠোরা সব আলাদা জায়গায়, কাজ আগে। সেই কারণেই ওর মতো রেডি হচ্ছে কাজে যাবে বলে, আর আমিও আমার কাজগুলো করে নিচ্ছি। ওদিকে মেয়ে কম্বল টম্বল সব গুছিয়ে দিয়েছে, আমি একেবারে বিছানা ঝেড়ে ঠেড়ে সব ঘরদোর গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার ঘরটা শুধু মুছবো, কারণ তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে। ও বেরোনোর আগেই ভাবলাম উঠোনটা, ঘরের বাড়ির সামনের দিকটা একটুখানি ঝেড়ে ধুয়ে পরিষ্কার করে দিই, তারপরে ও বেরিয়ে যাক। দুয়ারে ঠোরে আমার জল দেওয়া হয়ে গেছে, ও বেরিয়ে যাক, তারপরে আমি ঘরটা শুধু মুছে নেব। সকালবেলা থেকে এমনিই আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, আর তারপরে এসে আবার একটু বসেছিলাম। সকালবেলার কাজ তো বুঝতেই পারো, কাজের আর শেষ নেই। শুধু তোমাদের দাদাভাই একটুখানি কম্বলটা রোদ্দুরে দিয়েছে। প্রথমে ভাবছিলাম দেবো না, তারপরে একটুখানি রোদ্দুরে দিয়েছে, ভাবলাম যাওয়ার আগে তুলে দেবো। আর 2-3টে মতো বাসি জামা কাপড় আছে, সেই কটা ধোবো। উঠোন বাড়ি ধোয়ানো হয়ে গেছে, বাজে এখন 9টা সাড়ে 9টা অবধি জল আছে, তার মধ্যেই আমি একেবারে করে স্নান করে নেব। ওদিকে মেয়েকেও বললাম গরম জল বসা, গুলু স্নান করবে, মনা স্নান করবে, তো ওদেরকে বললাম তোরা গরম জল বসিয়ে স্নান কর, আমি কলেই স্নান করে নিচ্ছি। মেয়ের লেগেছে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা লেগে করছে ওর মাথা যন্ত্রণার জন্য ওর ভাল লাগছে না, অমৃতঞ্জন লাগিয়ে আবার একটু শুয়ে আছে। এদিকে আমি স্নান করে চলে এসেছি, ভাবলাম ঠিক আছে চলো, মেয়েটার যখন শরীরটা ভাল লাগছে না, আমি তাহলে পুজোটা দিয়ে দিই। তো একেবারে পুজো করে যাব, দুপুরের পুজো, গোপালের পুজো সব করে যাব। আর সকাল সকাল পুজোটাও করে নেব, কারণ বেলায় আর হবে না, তোমাদের দাদাভাই আস্তে আস্তেও সেই রাত হবে। আর পুজোটা দিতেই তো মেন আমার অনেকটা টাইম লেগে যায়। পুজো তো দেওয়া হয়ে গেছে, একেবারে ঠাকুরের বাটা টাটা সব নামিয়ে ঠিক করে দিয়েছি। আর ওই দেখো গোপালকেও একদম বাটা একটা রেডি করে দিয়ে দিয়েছি। এখানে পুরো একদম সব গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গেছে। আর ওদিকে মেয়ে আর গুলু দুজনে রেডি হচ্ছে। আর আমিও ঠাকুর ঘরের লাইটটা একেবারে জ্বালিয়ে দিয়েছি। পর্দাটা খোলা থাক, পর্দাটা দেবো না, ঠাকুর ঘরটা খোলাই থাক। তোমাদের দাদাভাই তো আসবে রাত্রিবেলায়, তোমাদের দাদাভাই দিয়ে দেবে। এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের, এত ঠান্ডা লাগছে। কালকে যেহেতু রাত্রিবেলায় সমস্ত রান্নাঘরের কাজগুলো করে রেখেছিলাম না, সকালবেলা উঠে অতটা তাড়া নেই। তাও দেখো 10টা বাজে,
এই নাকি আমরা তাড়াতাড়ি বেরোবো, 10টা বাজে। আমি বললাম না 11টার আগে কিছুতেই বেরানো যাবে না। যাই হোক, এই যে মেয়েগুলোকে রেডি করছে, দেখতেই পাচ্ছ মেয়ে রেডি হয়ে গেছে, শুধু ওর ড্রেসটার নিচে জিন্সটা পরা বাকি আছে। আর এই যে রেডি হচ্ছে। আর আমি হচ্ছে এই শাড়িটা পরবো, দিদির থেকে নিয়ে এসেছি, এই শাড়িটা পরবো। আর কালকে আমার এই রঙের ব্লাউজ ছিল না, পিঙ্ক কালার দিয়ে ভেবেছিলাম পরবো, কিন্তু একদম বাজে লাগছিল। তারপরে আমি একদম প্লেন একটা এই ব্লাউজ নিয়ে এসেছি, কালকে 80 টাকা নিয়েছে ব্লাউজটা। তুতে কালারের একটা প্লেন ব্লাউজ নিয়ে এসেছি। তো আমারটাও আমি রেডি করে নিয়েছি, এবার আমি রেডি হব। চলো রেডি হয়ে একেবারে কথা বলবো। আর এই যে গুলু যে সোয়েটারটা ওর মা কিনে দিয়েছিল সেইটা, আর ওরও একেবারে স্নান হয়ে গেছে, সবাই স্নান করলাম, সবার স্নান হয়ে গেছে। না এলানা পড়াশোনা, একটু কাজল পরিয়ে দে, একটু ঈদ করে দে, ঠিক আছে। চলো, দেরি হয়ে যাবে, ওদের সব শাড়ি ঠাড়ি পরা হয়ে গেছে, এবার আমিও শাড়িটা পরে নিই, এটাই আমার সব থেকে বেশি টাইম লাগে। রেডি হয়ে তারপরে কথা বলছি। আর এই দেখো, সেদিনকে যে তোমাদের জ্যাকেটটা দেখিয়েছিলাম না, মেয়ে পরলে তো ভালো করে দেখাবই, কিন্তু কালারটা খুব ভালো লাগছে। এই যে এই রকম জ্যাকেটটা, এই জ্যাকেটগুলো আমার মেয়ে আগে কোনোদিনও পরেনি, সব রকমের সোয়েটার পরেছে, তাই না মোনা? এই টাইপের জ্যাকেটগুলো পরেনি, ওই গাটা খসখসে রেনকোট টাইপের জ্যাকেটটা, সুন্দর জ্যাকেটটা। ঠিক আছে, চলো রেডি হয়ে নিই। আমি কোথাও ঘুরতে গেলে আমার মনটা মানে না, জানো তো, গুলুকে না নিলে। সেই কারণেই গুলুকেও নিয়ে যাচ্ছি। দিদি বারবারই বলেছিল তোরা যাচ্ছিস যা, ওকে নেওয়ার দরকার নেই, তবু না, আমার তো মন মানে না, সেই কারণে গুলুকেও আমাদের সঙ্গে নিয়ে বাইরে গিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি, কারণ সবাই বেরিয়ে গেছে। ঠিক আছে, ব্লু শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে। এই শাড়িটাই আমার খুব পছন্দ ছিল, দিদির এই শাড়িটা। আর কালকে এই ব্লাউজটা নিয়ে এসেছি, কারণ শাড়িটা খুব হেভি, তো যদি ব্লাউজটা হালকা পরি তাহলে বেশ ভালো লাগবে। চলো বাইরে থেকে গিয়ে পুরো দেখাচ্ছি তোমাদের। আর মেয়েও রেডি হয়ে গেছে, গুলুও রেডি হয়ে গেছে, জাস্ট এখন বেরাবো। জানি না বড় মায়ের মন্দিরে পুজো দেওয়া হবে কি না, কিন্তু উপোস করে আছি সকাল থেকে, তো দেখা যাক, ওই অবধি তো যাই। আগে ইচ্ছে আছে ওখান থেকে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ওদের বাড়ির দিকে ঢুকবো। একটা গলার হার পরবো ভেবেছিলাম, কিন্তু গলার হার আর খুঁজেই পাচ্ছি না। আমাদের ঘরে এমনই হয়, যখন কোথাও যেতে যাব না, তখন হাতের সামনে কিচ্ছু পাই না, এরকমই হয়। সত্য জামা কাপড় মেলিনি, মানে কাচিনি, অনেকগুলো রয়েছে, তো সেইগুলো তো থাক। আর এইগুলো যা কাজ কেচেছি সেগুলো এখন একটু ঘর থেকে মেলে দিয়ে বেরিয়ে যাব। চলো, ওরা সবাই বেরিয়ে গেছে। আর সোয়েটারটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, আর এই চাদরটা এখন গায়ে দিয়ে নেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, চাদর না গায়ে দিলে হবে না। চলো বেরিয়ে তারপরে কথা হচ্ছে। আজ শাড়ি পরে নিজেকে নিজেই যেন চিনতে পারছি না। দেখো তো, তোমাদের চোখে লাগে নাকি? আমাকে তো আজকে সবাই বলছে শাড়ি পরে আমার চেহারাটাও নাকি অনেক কমেছে। সত্যি, আমি নিজেও যখন আয়নার সামনে দাঁড়িয়েছি না, আমাকে নিজেকে নিজেই দেখে আমি অবাক হয়ে গেছি যে সত্যি আমাকে শাড়ি পরলে কতটা মোটা মোটা লাগতো। তো সেই মানে এখন অনেকটা মানে ঠিক হয়েছে, বুঝেছো? তো আমি তারপরেই না, দেখবে যে কোনো জিনিসই একটা করতে থাকলে যখন দেখবে পজিটিভ কিছু পাও, তখন দেখবে নিজের মন কিন্তু বেশ ভালো লাগে। আজকে যখন আমি ঘর থেকে বেরিয়েছি, আমার শাশুড়ি মাও বলছিল খুব রোগা রোগা লাগছে তোমাকে, আর শাড়িটা পরে আজকে খুব ভালোও লাগছে। আমার শাশুড়ি মা প্রথম আমাকে এরকমভাবে বললো, জানো তো। তবে শাড়িটা আমার খুব পছন্দ ছিল, দিদির কাছ থেকে, দিদি পুজোতে নিয়েছিল এই শাড়িটা। তো আমি যে বৌদিদের বাড়ির থেকে জামা কাপড় নিয়ে, দিদি ওখান থেকেই নিয়েছিল। তো শাড়িটা পরে কেমন লাগছে জানাবে কিন্তু কমেন্ট করে। তো আমি একা একাই শাড়ি পরি, আমার কারোকে দরকার হয় না, তবে তোমাদের দাদাভাই থাকলে একটু সুবিধা হয়। তবে আমার যাকে দিয়েই আজকে শাড়ির পিন আপটা করিয়েছিলাম, মানে আমি সব করি, জানো তো, কিন্তু ঘাড়ের কাছে সেফটি পিন আমি লাগাতে পারি না। আর আমি এই শাড়ি পরাও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি, জানো তো। আগে আমি এত ভালো শাড়ি পরতে পারতাম না। আমি সবাইকে শাড়ি পরিয়ে দিতে পারি, কিন্তু নিজে পরতে পারতাম না। তো আজকের শাড়িটা একদম পারফেক্ট আমার পরা হয়েছে। আর এই দেখো, সবাই রেডি হয়ে মোটামুটি একজন একজন করে বেরাচ্ছে। তো আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে যেহেতু যাওয়া, সেই কারণে আমরা সবসময় চেষ্টা করি বাড়ির সবাই একসঙ্গেই যাওয়া। তো আমার তো একদমই যাওয়ার কথা ছিল না, যদি জেঠুদের বাড়িতে সেইভাবে পুজোটা হতো। তো হয়তো ভগবানও চায়নি যে আমি যাই, কারণ আমি তো পুজো দিতেই পারতাম না, আটকা পড়ে গেছি। তো সেই কারণে আরও আমার মন চাইছিল না যে গিয়ে সবাই কাজকর্ম করবে আর ওখানে বসে থাকবো। তো সেই কারণেই ভাবলাম যে চলো সবাই মিলে, যখন শাশুড়ি মাও এতবার বলছে যে যাওয়ার জন্য, সেই কারণে ভাবলাম যাই, এই বেলাটা শ্বশুরবাড়ির দিকটা ঘুরে আসি, বিকেলবেলার দিকে জেঠুদের বাড়িতে যাব, কারণ ওখানে তো আবার রাত্রির করে পুজো হয়। তো তোমাদের দাদাভাই আসলে তারপরে দুজন আবার একসঙ্গে যাব। দেখো, আমার দেওর যা, আমার শাশুড়ি মা, জায়ের ছেলে মেয়ে, আমার মেয়েগুলো সবাই আমরা কিন্তু বেরিয়ে গেছি। এরপরে মোড়ের মাথার থেকে রিস্কায় উঠবো। আর আমরা খড়দা স্টেশনে পৌঁছাতেই কিন্তু আমরা সাথে সাথেই ট্রেন পেয়ে গেছিলাম।
গ্রাম দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো। আমার মামা বাড়িতে আমার খুব যেতে ইচ্ছে করে। দেখো আমরা জগদ্দল স্টেশন পার করছি, তো আমরা নৈহাটি যাব। জগদ্দল স্টেশন পার করছি, ট্রেন প্রচণ্ড ভিড় ছিল, এতক্ষণ ওই গলির ভেতরে দাঁড়ানো ছিলাম, আমার তো অস্থির লাগছিল। তারপরে যেই একটু ফাঁকা হয়েছে আমার যা বললো সামনেটায় এসে দাঁড়াতে পারো, তো আবার আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে সেই সামনেটায় একটু দাঁড়িয়েছি, বেশ ভালো লাগছিল। আমার খুব ভালো লাগে ট্রেনের সামনে দাঁড়িয়ে বেশ দেখতে দেখতে যেতে, কিন্তু হয়তো না ট্রেন তো ভিড় থাকে। তো মায়ের মন্দিরে পুজো তো দিতে পারবো না, তো মায়ের মন্দিরের সামনে এসছি। দেখো তো আমার যা ওরা পুজো দেবে বলে ঠিক করেছিল, কিন্তু আজ ছিল শনিবার আর বড় মায়ের মন্দির ছিল প্রচণ্ড ভিড়, সেই কারণে আমরা বড় মায়ের মন্দিরের সামনের থেকেই ঘুরে চলে যাচ্ছি। তো যাচ্ছি এখনও। তো ওখানে গিয়েই আমরা ঠিক করেছিলাম যে আমার মেয়ে বাটা কিনে পুজো দেবে, আমার যা ওরাও দেবে ওদের সঙ্গেই, কিন্তু তারপরে আর হলো না। আমাদের মাথা খারাপ হয়ে গেছে। একটু গলার সাউন্ডটা কিন্তু অন্যরকম লাগছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো, গলা বসে যাচ্ছে কথা বলতে গেলে। যাই হোক দেখো খুব ভিড় কিন্তু বড় মায়ের মন্দিরে। আমরা একজন দাদাকে জিজ্ঞাসা করলাম, তো দাদা বলল প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে লাইনে দাঁড়ালে পুজো দিতে। তো সেই কারণে যেহেতু দেখো একসঙ্গে তো দুটো কাজ হয় না, তো আমার শাশুড়িমা বললো অন্য একদিন এসে পুজো দিও, কারণ দুপুরবেলায় ওদের বাড়িতে নেমন্তন্ন, আর শুধু খাবার টাইমেই গেলে কেমন লাগে। বাড়ি থেকে বেরাতেই আমাদের 11টা বেজে গেছে, আর আমরা তো সবাই না খেয়েই এসছিলাম। আমি যতই পুজো না দিতে পারি গায়ে উপোস ছিলাম, কিন্তু পুজোটাই যখন দেওয়া হলো না, তো আমরা আবার এখানে দাঁড়িয়ে দেখো দুটো করে সবাই এখন কচুরি খেয়েছিলাম। তো আমি খাইনি, আমার একদম ইচ্ছে করছিল না, মেয়েকেও বলেছি দুটোই খা। সবাই দুটো দুটো করে কচুরি নিলাম, তবে আমি একটুখানি কেক খেয়ে নিয়েছিলাম, আমার কচুরিটা একদমই দেখে ইচ্ছে করছিল না খেতে, সেই কারণে আমি খাইনি। তো এরপরেই সোজা চলে এসেছিলাম মামা শ্বশুরের বাড়িতে। তবে কি জানো তো, এখানে আমি সেরকম ভিডিও বানাতেই পারিনি, কারণ সত্যি কথা বলতে সবাই তো জানোই ভিডিও করা পছন্দ করে না। আর শ্বশুরবাড়ির দিক থেকে আমি কোনোদিনও, বিয়ে হয়েছে এত বছর, কিন্তু আমি সেইভাবে সত্যি কোনোদিনও আসা হয়নি। এটা শ্বশুরবাড়ি বলতে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিক, বুঝেছো, সেই কারণে ভিডিও করতেও আমার কেমন একটা মানে সংকোচ বোধ হচ্ছিল। কোনো রকম একটুখানি ভিডিও করেছি, তবে বাড়িটা খুব সুন্দর ছিল জানো তো, একদম রাজমহলের মতো। আমরা অনেকক্ষণ গল্প করলাম, সবার সঙ্গে পরিচয় করলাম, গল্প করলাম, বেশ ভালো লাগলো। তারপরে আসলাম ছাদে। ছাদটা তো বেশ সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে ছাদটা। আর সবথেকে ভালো লাগছিল ছাদে এই শীতকালের রোদটা, চাদর গায়ে দিতে হচ্ছিলই না। চাদরটাকে এখন ভাঁজ করে ব্যাগে তুলবো, আর যে যার মতো ছাদে ঘুরছিল। তো বেশ ভালো লাগছিল ছাদটা এসে, মনে হচ্ছে নিচে নামতেই ইচ্ছে করছিল না। তবে জানো তো, যেহেতু শরীরটা ঠিকঠাক লাগছিল না, বুঝতেই পারছো মেয়েদের কত রকম সমস্যা হয় এই সময়, আমার মনে হচ্ছিল কত তাড়াতাড়ি বাড়ি যাব, আমার তো ভালোই লাগছিল না। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ আমরা বসিনি। তবে দেখো এই জায়গাটা কত সুন্দর, সামনে পুকুর। আর তোমরা হয়তো অনেকেই চিনবে, নৈহাটি কলেজটা আছে, কলেজের ঠিক পেছনেই আমার মামা শ্বশুরের ওরা এই নতুন বাড়িটা কিনেছে। বাড়িটা খুবই সুন্দর, একদম রাজমহলের মতো। তো দেখো অনেকক্ষণ আমরা গল্প টল্প করে, বাজে এখন প্রায় 2:30 মতো, আমাদের অনেকক্ষণ থেকেই খেতে বসতে বলছিল, কিন্তু আমরা একটু দেরি করেই বসছিলাম। তো এখানে চলে এসেছি, আমরা সবাই এক জায়গায় খেতে বসছি। এদিকে আমার শাশুড়ি মা, আমার যা, আমি আর আমার দেওর একটা টেবিলে বসেছিলাম, আর সব বাচ্চারা এক একটা টেবিলে বসেছিল। খাবার দাবারও খুব ভালো হয়েছিল। তবে কি বলতো, এখন যেহেতু রিচ খাবারটা একদমই খাওয়া ছেড়ে দিয়েছি, আমাদের সবারই খাওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল। খাওয়াও কিন্তু বেশি খাইনি, একদমই পরিমাণে অল্প খাবার খেয়েছিলাম, কিন্তু ফট করে রিচ খাবারটা খেয়েছি না, এতদিন পরে খুব শরীর খারাপ লাগছিল। মেয়েরও খুব শরীর খারাপ লাগছিল, আমার জায়ের সবারই লাগছিল। রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, পনির পাসিন্দা করেছিল, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, কোফতা কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসমালাই, অনেক কিছুই করেছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওখান থেকে 5:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম।
খড়দা স্টেশনে নেমে আমার জায়েরা চলে আসলো বাড়িতে, আর আমি আমার মেয়েদের 2 মেয়েকে নিয়ে চলে আসলাম জেঠুর বাড়িতে। জেঠুর বাড়িতে এসে রাত্রিবেলায় আমরা থাকিনি, কারণ সারাদিনের জার্নি বুঝতেই পারছো, আর ওদের পুজো এই বছর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। তো তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। এটা হচ্ছে পরের দিন, আমি বললাম না সেইভাবে ভিডিও বানাতেই পারিনি, একটুখানি পুজোর সময় ছিলাম, তারপরে রাত্রির 11:30 পৌনে 12টা নাগাদ বাড়ি চলে গেছিলাম। আর এই বছর তো সেইভাবে পুজো হয়নি, প্রথমেই তোমাদের বললাম নিজেরা সব ছিলাম, দাদা বৌদি সব বোনরা আমরা এক জায়গায়, তো নিজেরাই ছিলাম, ফ্যামিলির সবাই ছিলাম। তো আজকে দাদাদের বাড়িতেই খাওয়া দাওয়া ছিল দুপুরবেলায়, মানে এটা হচ্ছে রবিবার দিন দুপুরবেলা। তো সেদিনই ছিল আমার মানে এটা হচ্ছে আমার জেঠুর ছোট মেয়ে, মানে আমার দিদি, বুঝেছো, ওদের আজকে বিবাহবার্ষিকী ছিল। তো এইভাবে এই বছরটা ওদের পালন করা হয়েছিল। তো সেটা নিয়েই ভাবলাম চলো, এমনিতে তো কিছু ভিডিও বানাইনি, এইটুকুনি ভালো মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমরা সব বোনরা যখন এক জায়গায় হই না, আমাদের বাড়িটা একদম হই হই করে ওঠে। আমাদের না আলাদা করে আত্মীয় স্বজনের দরকার হয় না, জানো তো, আমরা যদি পরিবারের সবাই এক জায়গায় থাকি। আসলে অনেক দিন পর সবার সঙ্গে সবার দেখা হয়, তো তখন যেন আর গল্পের শেষ থাকে না। তখন মনে হয় না ক্যামেরা অন করে কোনো ভিডিও করি, সবাই মিলে হাতে হাতে রান্না বাড়া খাওয়া দাওয়া করে রবিবারের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। আমি তো রাত্রিবেলায় বাড়ি চলে গেছিলাম, সকালবেলা আমি আবার এসেছিলাম। তো ভাবলাম এইটুকুনি মুহূর্ত তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে ভালো লাগবে না, এইটুকুনি মুহূর্ত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছিলাম। চলো কালকের থেকে আবার যেমন রোজকার কাজকর্ম সংসার সেই নিয়েই ব্যস্ত হয়ে যাব। মাঝে মাঝে এই আনন্দগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। তো সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, আর এইটুকুনি স্কিপ দিয়েই আজকের ভিডিওটাও শেষ করেছিলাম। এই দেখো আমিও এখানে দাঁড়ানো। তো যাই হোক, এরপরে কেক কাটা হয়ে তারপরে কেক খেয়ে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে বাড়ি গেছিলাম সন্ধেবেলায়। চলো ভিডিওটা এখানেই কিন্তু শেষ করে দিই।